ডক্টর সঞ্জয় গাঙ্গুলি একজন বিশিষ্ট নাট্য নির্দেশক, শিক্ষাবিদ এবং 1985 সালে প্রতিষ্ঠিত করেছিলেন ভারতের সর্ববৃহৎ যে থিয়েটার অফ দ্য অপ্রেসড এরকম একটি সংস্থা, জনসংস্কৃতি যার নাম, সেই সংস্থাটি উনি প্রতিষ্ঠা করেন। ছাত্রাবস্থায় কমিউনিস্ট রাজনীতি থেকে সরে এসে তিনি সমাজ ক্ষমতায়ন, সামাজিক ন্যায় বিচার এবং তৃণমূল স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ফোরাম থিয়েটার ব্যবহারের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং উগান্ডা সহ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া জুড়ে তিনি থিয়েটারের কর্মশালা এবং পরিচালনার কাজ করেছেন। তিনি ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি ইউনিভার্সিটি অফ লিডস এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন এবং বক্তৃতা দিয়েছেন। তিনি ম্যাকআর্থার ফাউন্ডেশন ফেলোশিপ, এডুকেশন ইউকে অ্যালামনি অ্যাওয়ার্ড এবং অ্যালেন স্টিওয়ার্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগী, যেটাকে আমরা ফাইনালিস্ট বলি, সেই ফাইনালিস্ট ছিলেন। আমি এইটুকু বলে শেষ করছি। ওনার কিছু প্রকাশনা সম্বন্ধে একটু বলি। এই বহু প্রকাশনার তিনি তার পাবলিকেশন রয়েছে এবং যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাউটলেট থেকে প্রকাশিত ফ্রম বোয়াল টু জনসংস্কৃতি এবং জনসংস্কৃতি, ফোরাম থিয়েটার অ্যান্ড ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, এই দুটি বই বিশেষ উল্লেখযোগ্য। আর অপেক্ষা করব না, ডক্টর সঞ্জয় গাঙ্গুলি। বইকে যারা আমার থেকে একটু বয়সে বড় হয়ে থাকতে পারেন তাদেরকে প্রণাম। সবাইকে আমার নমস্কার। আমি ওকে একটু আপনাদের এক্সকিউজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি হয়তো খুব ধারাবাহিকভাবে একটা সাজানো জিনিস বলতে অসুবিধা হতে পারে। আমি একটু ছড়িয়ে ছিটিয়ে বলবো, তবু যেটুকু বলতে এসেছি চেষ্টা করব বলার। আপনাদেরকে একটু এই ব্যাপারে আমাকে একটু এক্সকিউজ করতে হবে। আমার আরে এটা গুলিয়ে গেছিলো, আমার ধারণা ছিল কালকে বক্তৃতাটা আছে, ভাবছিলাম আজকে শুক্রবার, কিন্তু আজকে শনিবার, ফলে আমাকে একটু তড়িঘড়ি করতে হয়েছে। গৌতমবাবু এখানে তো থিওসফিক্যাল সোসাইটি, অ্যানি বেসেন্ট, তাদের সম্বন্ধে যা বলে দিয়েছেন, আমার বলার অনেকটা কম হয়ে গেল, আমাকে আর সেটা বলতে হবে না, এই জন্য ধন্যবাদ। অ্যানি বেসেন্ট এবং কেডু কৃষ্ণমূর্তি সম্পর্কে আমার প্রাথমিক পরিচয়টা হয়েছিল প্রফুল জয়কার এবং রাধিকা হার্জবার্জার, যারা কৃষ্ণমূর্তির ঋষি ভ্যালি রুরাল এডুকেশন, ঋষি ভ্যালি এডুকেশন সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মাধ্যমে আমার প্রথম এক্সপোজার বলতে পারেন। কিন্তু এখানে যেহেতু অনেকেই এই ব্যাপারে আমার থেকে অনেক বেশি জানে, ফলে কামারের বাড়িতে সুচ বিক্রি করতে যাব না। হ্যাঁ, সবাই বেশি জানে, অতএব এখানে আমি ওই ব্যাপারে খাপ খুলতে চাইছি না। কিন্তু একটা আমি কিভাবে শুরু করব আমি ভাবছিলাম যে, ধরুন আমার বক্তব্যটা হচ্ছে ধর্ম ইজ আ ওয়ে অফ লাইফ। এখন আমি মোটামুটি আমার বক্তব্যটাকে তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমার থিয়েটারের ধর্ম, নান্দিমুখটা একটু রাজনীতি দিয়েই করব, আর তারপরে আমি এখানে যেহেতু আত্মা, জাত ইত্যাদি ব্যাপারে প্রসঙ্গগুলো উঠেছে, সে সম্পর্কে আমাদের ভারতীয় দর্শন কি বলছে সেটা একটু সহজ করে বলার চেষ্টা করব। কেননা এই সহজ আন্ডারস্ট্যান্ডিংটা আমাকে পথ দেখিয়েছে, যেটা কৃষ্ণমূর্তি আবার পথ বললে পছন্দ করবেন না। উনি বলছেন ট্রুথ ইজ এ পাথলেস ল্যান্ড। ওই যখন ওই ট্রুথ ইজ এ পাথলেস ল্যান্ড বললেন, তখন না আমি এই ব্যাপারটার সঙ্গে এগ্রিমেন্টে যেতে একটু আমার অসুবিধে হচ্ছিল। আমি চেষ্টা করছিলাম যে কিভাবে সেটা আমাদের উপনিষদ বা ভগবদ্গীতা ইত্যাদি আমাদের যে অ্যানসিয়েন্ট টেক্সট রয়েছে, ফিলসফি রয়েছে, তার সঙ্গে কিভাবে আমি এটাকে অর্গানাইজ করতে পারি, মানে কীরকমভাবে নেগোসিয়েশনটা হতে পারে। তো সেইটা নিয়ে আমি একটু হয়তো মাঝে মাঝে ঢুকবো, কিন্তু আমি খুব সাধারণভাবে, যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, খুব সাধারণ অভিজ্ঞতা থেকে বললে আমার মনে হয় আমাদের সেটা খুব ভালো হয়। যখন ধর্মের কথা উঠছে, তখন সেই বিদ্যাসাগরের বর্ণপরিচয় পড়েছিলাম, সদা সত্য কথা বলিবে, অন্যের জিনিস না বলিয়া লইলে চুরি করা হয়। হ্যাঁ,
এবং আপনি দেখছেন যে তৈত্তরীয় উপনিষদে বলছে বা সরি শঙ্করাচার্য বলছেন, শঙ্করাচার্যের অনেক কঠিন কঠিন কথার মধ্যে একটা সহজ কথা আমার বেশ মনে আছে, অন্যের ধনের প্রতি লোভ করিও না, পরের ধনের প্রতি লোভ করিও না। তাহলে পরের ধনের প্রতি লোভ করিও না, সত্য কথা বলিও, শ্রীরামকৃষ্ণও বলেছেন সত্য কথা কলির তপস্যা। তো এই যে সত্যের পথে অগ্রসর হওয়াটাই আমাদের সবচেয়ে বড় ধর্ম আর কি। এখানে গিরিশবাবুর আমি বিবেকানন্দের কথাটা একটু তুলছি। সেটা হচ্ছে বিবেকানন্দের একটা খুব স্ট্রাইকিং সেন্টেন্স, এটা আমার জীবনটা অনেকটা চেঞ্জ করেছিল। আমি একটা মার্কসিস্ট স্কুলে বড় হয়েছি এবং মার্ক্সবাদকে বুঝতে গিয়ে আমি অনেকটা কলোনাইজড হয়ে গিয়েছিলাম। মানে আমরা যেমন ব্রিটিশ কলোনাইজেশন যেমন আমাদেরকে একভাবে কলোনাইজ করেছে, ইংরেজি বলতে ভালোবাসি, ইংরেজিতে ভাবতে ভালোবাসি, হ্যাঁ, ইংরেজি আয়ত্ত করি একটু পরেই, মানে একটু লেখাপড়া শেখেই। তো সেই রকম কমিউনিস্ট পার্টির মধ্যে মার্ক্সবাদ বুঝতে গিয়ে আমি অনেক সময় এমনভাবে মার্ক্সবাদটা বোঝানো হচ্ছে, তাতে কিন্তু আমার অনেকটা কলোনাইজেশন হয়ে যাচ্ছে। মানে একটা সোভিয়েট কলোনাইজেশন হচ্ছে, চাইনিজ কলোনাইজেশন হচ্ছে। আমি যখন এখানে আপনার অ্যানিবেসেন্ট যে আপনারা যেখানে প্রার্থনা সঙ্গীতটা করলেন, এই প্রার্থনা সঙ্গীতের মধ্যেই তো উপনিষদের 3টে মহাবাক্যকে আমরা পেলাম। 3টে মহাবাক্য, অহম ব্রহ্মাস্মি, তমসি, সোহম, দ্যাট দাও আর্ট, এইটাই কিন্তু প্রার্থনা সঙ্গীতের মধ্যে এলো। এবং এইটা একটা এমন সার্বিক সাম্যের কথা বলছে যে সাম্যটা অনেকটাই অর্থনৈতিক সাম্যকে ছাড়িয়ে চলে যায়। অর্থনৈতিক সাম্যটা শুধুমাত্র সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে একমাত্র পথ নয়, পথ শব্দটা বারবার আসছে, তার উদাহরণ আমাদের ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস দেখেছে। আমি যখন সোভিয়েত রাশিয়ার সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজগুলো, কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এইসব দিকে যখন ঘুরছিলাম, যখন পূর্ব ইউরোপের পোল্যান্ড, বুলগেরিয়া, হাঙ্গেরি, যেগুলো এখন ভেঙে ভেঙে ছোটো ছোটো দেশ হয়েছে, এইসব দেশে যখন ঘুরছিলাম, তখন কিন্তু আমার প্রথম স্ট্রাইক করে বলতে পারেন যে দ্যাট দ্য ওয়ার্ড, কোথাও একটা অদ্বৈত বোধের অভাব। মানে পলিটিক্স উইদাউট স্পিরিচুয়ালিটি ইজ নট কমপ্লিট। এখন সেই স্পিরিচুয়ালিটিটা কি, এথিস্টের জন্য সেটা ওয়েলকাম, সেই স্পিরিচুয়ালিটিতে নাস্তিকরাও ওয়েলকাম। এবং সেই স্পিরিচুয়ালিটিটা কি, একটা অদ্বৈত বোধ, একটা ফিলিং অফ ওয়াননেস। একটা যদি প্রতিষ্ঠান, সে যদি চিন্তা ভাবনা সব কিছুকে নিয়ন্ত্রণ করে, একটা মানুষের জীবনকে সেইভাবে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণের মাঝে তো কখনো সাম্য প্রতিষ্ঠা হতে পারে না, কারণ সেখানে একটা টপ ডাউন ব্যাপার থেকেই যায়। আমরা পরবর্তীকালে পাওলো ফ্রেরি, একজন ল্যাটিন আমেরিকান এডুকেশনিস্ট, তিনি বলেছিলেন, পাওলো ফ্রেরির ব্যাপারটা ছিল যে ইভেন এডুকেশন সিস্টেমটাকে, মানে ক্লাসরুমটাকে ডেমোক্রেটাইজ করতে। তার কাছে কিন্তু এই উপর নিচের ব্যাপারটা কখনোই আলটিমেটলি সামনের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, পাওলো ফ্রেরি কিন্তু লিবারেশন থিওলজি স্কুল থেকে তার ওরিয়েন্টেশন হয়েছে। আমি একটু বলবো লিবারেশন থিওলজির কয়েকটা সেন্টেন্স, অনেক কিছুই 1 ঘন্টার মধ্যে বলা যাবে না। ফ্রেরি বলছেন যে ক্লাসরুমে টিচাররা ব্যাংক নয়, নলেজ ব্যাংক নয়, যে আমি এটিএমে গেলাম, কিছু টাকা তুলে নিয়ে এলাম। টিচারের কাছে সেরকম একটা কিছু গিয়ে একটা পাঞ্চ করলাম, তিনি কিছু নলেজ দিলেন, এই নলেজটা আমি নিয়ে বাড়ি চলে এলাম। টিচার ইজ নট এ নলেজ ব্যাংক। টিচার স্টুডেন্টের সঙ্গে যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে পারস্পরিক জানা। এই যে পারস্পরিক জানার কথাটা, জয়েন্ট লার্নিংয়ের কথা যেটা ফ্রেরি বলছেন, এটা অনেকটাই কৃষ্ণমূর্তির কাছাকাছি এসে যায় কিন্তু। অর্থাৎ এখানে কিন্তু টিচার কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না। আবার উপনিষদের যেভাবে তর্ককে উপনিষদ এনকারেজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন কঠোপনিষদে নচিকেতা গিয়ে যমকে পাগলা করে দিচ্ছে।
ভৃগু ভরদ্বাজকে যে সমস্ত প্রশ্ন করছে সে সমস্ত প্রশ্ন আজকের আধুনিক যারা বিজ্ঞান চর্চা করছেন তাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট যে সেই সময় এই প্রশ্নগুলো হয়েছে। আমি একটু সে ব্যাপারে আসবো, কিন্তু তার আগে যেটা বলতে চাই যে আমার কাছে মনে হয়েছে যে পলিটিক্স আর স্পিরিচুয়ালিটি, যেটাকে শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে দুধ চিন্তা করলেই ধবলত্বর কথাটা এসে যায়, কালো দুধ চিন্তা করা যায় না, দুধ চিন্তা করলেই সাদা দুধ এসে যায়। ঠিক তেমনি মানে এরা ইনসেপারেবল। আমার কাছে কি মনে হয়েছে যে পলিটিক্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি দে শুড বি ইনসেপারেবল। ইনসেপারেবল থাকলে তারা জল, আর সেপারেবল হয়ে গেলে হাইড্রোজেন অক্সিজেন দুটোই বিপজ্জনক। বেশি অক্সিজেনও খুব বিপজ্জনক, বেশি হাইড্রোজেন বিপজ্জনক। তো এই যে একটা ইনসেপারেবল আইডেন্টিটি পলিটিক্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এইটা আমার ধারণা যে আমাদের অদ্বৈত বেদান্তবাদ দিয়েছে, যেখানে বিবেকানন্দ বলছেন যারা মানুষকে ভালোবাসে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে তারা ধার্মিক, আর যারা মানুষকে ভালোবাসে তারা ভগবান। একেবারে উপনিষদ তত্ত্বমসির কথাটাই বলছেন যে মানুষ আর ভগবান এক। এই যে অ্যাটিটিউড টুয়ার্ডস পিপল, এইটা আমাদের রাজনীতিতে মিসিং। আমার নান্দিবুকটা এখান থেকে শুরু হচ্ছে। আপনি দেখবেন অলফ্রে যেটাকে বলতেন কালচার অফ মনোলগ। আমি একটা পার্টিতে ছিলাম, যে পার্টিতে আমার কাজ হচ্ছে আমি শুধু শুনবো, আমি শুধু দেখব, এবং আমি শুধু অর্ডার যেটা আসবে সেটাকে ক্যারি আউট করব। উই ক্যান অনলি লিসেন, উই ক্যান অনলি ওয়াচ, উই ক্যান অনলি ক্যারি আউট দ্য অর্ডার্স। তাহলে কী হচ্ছে, এই যে সিচুয়েশানটা, এই সিচুয়েশানে মানুষ অপ্রেসড হয়, এবং এই সিচুয়েশানটাকে পলো ফ্রেরি বলছেন কালচার অফ মনোলগ, যেখানে ডায়ালগ নেই, যেখানে ডায়ালেকটিক্স নেই, যেখানে আপনাকে একমুখী একটা ব্যাপার চলছে। এই যে কালচার অফ মনোলগটা, এটা কিন্তু কৃষ্ণমূর্তিকে অপোজ করছে। আপনি ভেবে দেখুন, আমি তখন কৃষ্ণমূর্তিকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করলাম যখন দেখলাম আই অ্যাম অলওয়েজ গাইডেড। একজন স্প্যানিশ পোয়েট বলেছেন, যার সঙ্গে আমি ঋষি অরবিন্দর অনেক মিল দেখতে পাই। তিনি বলেছিলেন, a road doesn't exist, we make roads by moving from one place to another. অরবিন্দর যে চেতনার বিবর্তন, সেটার মধ্যে দিয়ে পথ নির্মিত হয়, এটা একজন স্প্যানিশ কবি বলছেন। সেখানে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যখন পথটা নির্দিষ্ট এবং এই নির্দিষ্ট পথেই তোমায় যেতে হবে, তখন সেটা অপ্রেসিভ, তখন সেটা কালচার অফ মনোলগ। আমার পার্টি কালচারের মধ্যে গিয়ে আমার মনে হয়েছিল যে ইন দ্য অ্যাবসেন্স অফ ডায়ালগ আমার কোনো ফ্রিডম নেই, আমার কোনো স্বাধীনতা নেই। এই স্বাধীনতার প্রশ্নে আমি একটু কেসি ভট্টাচার্য সম্পর্কে কথাটা মনে এসে যাচ্ছেন। তিনি তার আইডিয়া ইন স্বরাজে যে বক্তৃতাটা বিশ্বভারতীতে দিয়েছিলেন, এটা পরবর্তীকালে একটা ছোট বই হয়ে বেরিয়েছিল, কিন্তু এখন সেই বইটা পাওয়া যায় না। তাতে তিনি বলেছিলেন যে পলিটিক্যাল ফ্রিডম ইজ ইনকমপ্লিট উইদাউট ফ্রিডম অফ থট। এইটা কেসি ভট্টাচার্য বলেছিলেন একটা অন্য পার্সপেক্টিভ থেকে, যে কলোনাইজেশন এমনভাবে আমাকে কন্ডিশন করবে যে আমি স্বাধীনতা পেয়েও ঠিক স্বাধীন হব না। উনি এই কনটেক্সটে বলেছিলেন, এবং সেই কনটেক্সটেই আমি ভৃগু ভরদ্বাজ, যুধিষ্ঠির নেউত সেই সংলাপগুলো একটু নিয়ে আসবো, যে সত্যি কলোনাইজেশন কীভাবে, কলোনিয়ালিজম কীভাবে আমাদের কন্ডিশন করেছে, যে আমরা ততটুকুই দেখছি যতটুকু আমাকে দেখানো হচ্ছে, বাকিটা আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ চিন্তার স্বাধীনতা, সব কিছু থাকবে, তার মধ্যে বিচার হবে। যেমন মহাভারতের মধ্যে যে ভিন্ন স্বর আমরা দেখেছি, মহাভারতকার এটা খুব ডেলিভারেটলি করেছেন, যে কারণ যদি এই ভিন্ন স্বর না থাকে, একটা আর একটাকে কন্ট্রাডিক্ট করছে, তাহলে তো বিচার হয় না, লজিক থাকে না, যুক্তি থাকে না। এবং ভারতীয় ন্যায়শাস্ত্র অত্যন্ত কমপ্লিকেটেড ন্যায়শাস্ত্র, এবং সেই লজিক প্রতি মুহূর্তে মহাভারতের মধ্যে আপনি দেখবেন একটা ভিন্ন স্বর। এই বলল জাতপাত আছে, এই একলব্যর বুড়ো আঙুলটা কেটে গেল, পরেই আপনি দেখছেন যুধিষ্ঠির বলছেন যে জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হতে পারে না।
এরকম বহু ভিন্ন স্বর মহাভারতের মধ্যে আছে, সেই ভিন্ন স্বরগুলো আমাদের কাছে পৌঁছয়নি। যেটা পৌঁছেছে সেটা হচ্ছে একটা স্বর, যে স্বরটা আমাদের কলোনিয়াল মাস্টাররা চেয়েছিল আমরা দেখি এবং বুঝি, এবং সেটার মধ্যেই নিমজ্জিত থাকি। ফলে আমার কাছে আজকে এই বক্তৃতাটা দিতে আসার প্রাথমিক কনসার্ন হচ্ছে, আমি এই যে কলোনিয়াল লেন্সটা, এটা সারা পৃথিবী জুড়ে ভাঙার চেষ্টা করছি, এবং এখানেও আপনারা যারা গুটি কয়েক আছেন তাদেরকে আমি কীভাবে ভাঙার চেষ্টা করছি সেটা আপনাদের একটু বলবো। তার আগে যেহেতু আমার থিয়েটারের ব্যাপার আছে, আমি একটু আমার থিয়েটার এটা বলে দিচ্ছি, সেটাও একটা ধর্ম, থিয়েটারের ধর্ম। আপনারা জানেন ভরতমুনির নাট্যশাস্ত্র খুব কনজারভেটিভ এস্টিমেট থেকে 2,500 বছর আগে, isn't it? তো আমাদের গ্রিস দেশে আপনি যদি দেখেন, এই কিছুদিন আগে আমি গ্রিসে গেছিলাম, ওইখানে গিয়ে জনার্দনের সঙ্গে দেখা হলো। গ্রিসে দেখলাম একটা জার্মান আর্কিওলজিস্টরা, তারা একটা এক্সকাভেশন করে একটা থিয়েটার বার করেছে, যে থিয়েটারটা সফোক্লিসরা সেখানে নাটক করতো। আপনি বুঝলেন, সফোক্লিসরা নাটক করতো মানে আজ থেকে প্রায় 5,000 বছর আগে। সফোক্লিস, ইউরিপিডিস, তারা ওখানে নাটক করতো, এবং একটা 10,000 লোক সেখানে বসতে পারে। এই 10,000 লোক তখন ধরে নেওয়া হচ্ছে এপিডেরাস লিজিয়াম, যেখানে গ্রিসে যেখানে এই থিয়েটারটা আছে এপিডেরাস, সেখানে তখন সিটি স্টেট ছিল, এবং সিটি স্টেটে এক্সপেক্টেড 10,000 অ্যাডাল্ট পপুলেশন ছিল। অর্থাৎ এটা এক্সপেক্ট করা ছিল যে প্রত্যেকের থিয়েটার দেখতে আসবে। নাটকের গিরিশবাবু যেমন বলেছেন, ভারতবর্ষের মর্মেই ধর্ম, একজন থিয়েটার পার্সন অত্যন্ত সুন্দর করে বলেছেন, এবং তিনি তার নাটকের মধ্যে দিয়ে এই ভিন্ন স্বরটাকে এনেছেন। যেখানে জনা কৃষ্ণকে গালাগাল করছে, সেটা দিয়ে ফার্স্ট সিনটা শুরু হয়। অর্থাৎ ভক্ত ভগবান এখানে লড়াই করছে, যুক্তি করছে, তর্ক করছে, যুদ্ধক্ষেত্রে দেখা হচ্ছে, একটা ডায়ালেকটিক্স। পরবর্তীকালে আমরা দেখেছি শ্রীচৈতন্য, তিনি এমন একটা কীর্তন শুরু করলেন, এমন একটা আর্ট ইনভেন্ট করলেন, যে আর্টে কোনো স্পেকটেটর নেই, এভরিবডি ইজ অ্যাক্টর। একজন খুব বড় জার্মান থিওরিস্ট, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তবে আমি আমার মাস্টারমশাই অগস্ত্য বোয়ালের থেকে শুনেছি যে এভরিবডি ইজ অ্যাক্টর ইভেন দ্য অ্যাক্টার্স, এভরিবডি ইজ অ্যাক্টর ইভেন দ্য অ্যাক্টার্স। তো সেইটা চৈতন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, কারণ তার থিয়েটারে, কীর্তন এসেন্সিয়ালি থিয়েটার, তার থিয়েটারে কিন্তু সবাই স্পেক্টেটার, সবাই জয়েন করছে, এবং যখন জয়েন করছে তো সেই পয়েন্ট, এই সময়টুকুর মধ্যে কোনো জাতপাত নেই, উড়ে গেছে, কোনো ধর্ম নেই, উড়ে গেছে। এমনকি রবীন্দ্রনাথের সেই সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই, আই ডোন্ট এক্সিস্ট। এই যে ডেথ অফ আই, আমির মৃত্যু, রামকৃষ্ণ বলছেন আমি বলে ঘুচিবে জঞ্জাল। তো জন ডান বলছেন ডেথ ইউ মাস্ট ডাই, মৃত্যু তোমাকে মরতে হবে, মৃত্যুর মৃত্যু। তো আমি ডাইগ্রেস করে যাচ্ছি আমার থিয়েটার থেকে, একটু ফিলসফি থেকে চলে যাচ্ছি, অফ করবেন। তো সেটা হচ্ছে যে আমির মৃত্যু এসেন্সিয়ালি এই যে একটু আগে বলছিলেন যে একটা কথায় আমার হঠাৎ মনে পড়লো, স্বাধীনতা নিয়ে বাচ্চারা আবৃত্তি করছিল, আমার তখন মনে হলো যে স্বাধীনতা কখন, আনলেস আমি এক্সপিরিয়েন্স করছি আমার আমির মৃত্যু, ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি আমি কিন্তু স্বাধীন হচ্ছি না। স্বাধীনতার একটা প্রাক শর্ত হচ্ছে আমির মৃত্যু। তো এই স্বাধীনতার কথা আমরা আমাদের ভারতীয় দর্শনে অনেকভাবে পাচ্ছি, সেটা আমি একটু আসবো। তার আগে বিবেকানন্দের কথাটা যেটা বলছিলাম, যেটা স্ট্রাইকিং সেন্টেন্স, সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আপনার প্রত্যেকেই জানেন। এখন যদি তাই হয়, আমি যদি এটাকে একটু পলিটিক্যাল টুইস্ট করি, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? এভরি ইন্ডিভিজুয়াল ইজ এসেন্সিয়ালি ইন্টেলেকচুয়াল। যদি প্রত্যেকের মধ্যেই পারফেকশন আছে,
সেটা ম্যানিফেস্ট হওয়ার অপেক্ষায় রয়েছে। তাহলে প্রত্যেকেই ইন্টেলেকচুয়াল। এই যে রেকগনিশন দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল ইজ এসেন্সিয়ালি ইন্টেলেকচুয়াল, এটা বিবেকানন্দ বললেন। সেই জন্যই বিবেকানন্দ আমার পলিটিক্যাল ফিলসফার। আমি নাস্তিকদের মধ্যে সবসময় বলি, এবং এটা ঘটনা, যে বিবেকানন্দ আমার পলিটিক্যাল ফিলসফার শুধু এই একটি কারণে, তিনি বলছেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্টেলেকচুয়াল। আজকে তো বুদ্ধিজীবী বলে একটা আলাদা ক্লাস তৈরি হচ্ছে, আপনারা সবাই জানেন। কিন্তু এই যে শিক্ষার ধর্ম, মানুষের ভেতরে যে পারফেকশন আছে সেটাকে ম্যানিফেস্ট করানো, এমনি আমার থিয়েটারের ধর্ম ঠিক একই, মানুষের মধ্যে যে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি আছে সেটাকে ম্যানিফেস্ট করানো। সেই জন্য আমাদের যে থিয়েটার, অগস্ত্য বলে যে থিয়েটারে আমি ভারতবর্ষে প্রথম ইন্ট্রোডিউস করেছিলাম, সেই থিয়েটারে আমরা উত্তর দিই না, ভেরি মাচ কৃষ্ণমূর্তি, আমরা উত্তর দিই না, আমরা প্রশ্ন করি, উই অনলি আস্ক কোয়েশ্চেন। আপনি কি মনে করছেন? আমাদের থিয়েটারে এমন একটা ইন্টারঅ্যাক্টিভ, দর্শক এবং অভিনেতাদের মধ্যে এমন একটা ইন্টারাকশান হয়, যে ইন্টারাকশানে আমরা দর্শকদেরকে প্রশ্ন করি, এবং সেই আলোচনাটা থিয়েট্রিক্যালি হয়, দর্শক অভিনেতাদের মধ্যে আলোচনা হয়। দর্শককে আমার মাস্টারমশাই বলছেন অ্যাক্টর, স্পেক্টেটর নয়, মেয়ার স্পেক্টেটর নয়, ইউ আর দ্য অ্যাক্টর। ভেরি মাচ অদ্বৈত বেদান্তের কাছাকাছি চলে আসছে। আপনাকে বলেছিলাম যে উইদাউট নোয়িং তুমি যে অ্যাক্টর বলছো, স্পেক্টেটর অ্যাক্টরকে মিশাচ্ছ, এটা একটা ভেরি ক্লোজ টু অদ্বৈতবাদ। তো এই যে অ্যাক্টরের সঙ্গে আমি কথোপকথন করি, কী জন্য আমি প্রশ্ন ছুড়ি? কারণ আমি জানি তার মধ্যে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি আছে। আমি প্রোপাগ্যান্ডা করব না, আমি তাকে প্রশ্ন করব, সে সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করবে, এবং প্রশ্নগুলো যখন অ্যাড্রেস করবে, করতে করতে তার মধ্যে একটা যে আইডেন্টিটি চেঞ্জ হবে, চেঞ্জ ইন আইডেন্টিটিস, খুব অরবিন্দর মতন, যে তার চেতনা পরিবর্তিত হতে থাকবে, সে যা ছিল তার থেকে সে এগোচ্ছে, ক্রমশ ক্রমশ পরিবর্তিত হচ্ছে, ইভলভ করছে। একটা ফলোয়ার থেকে হি অর সি ইজ ইভলভিং অ্যাজ এ থিঙ্কার, ক্রিটিক্যাল থিঙ্কার। অনুগামী থেকে চিন্তাশীল ব্যক্তিত্বের এই যে যাত্রা, এই প্রশ্নগুলোকে মুখোমুখি হতে 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 তার এই যে যাত্রা, এইটাকে আমি বলি যে একটা ইন্টেলেকচুয়াল জার্নি উইচ স্ক্রিপ্টস ইন্টেলেকচুয়াল পাওয়ার। মানুষের মধ্যে ইন্টেলেকচুয়াল পাওয়ারটাকে স্ক্রিপ্ট করছে বিবেকানন্দ। তার মধ্যে যে ইন্টেলেকচুয়াল পাওয়ারটা আছে সেটা সে দেখছে, এটাকে সে বুঝছে, এবং সে তার আইডেন্টিটির চেঞ্জ হচ্ছে। আই এম নট মেয়ার এ ওয়াইফ অফ সামবডি, আমি একজন থিঙ্কার, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি একজন অ্যাক্ট্রেস, আমি একজন দর্শক। এই যে যে আইডেন্টিটিগুলো সে ক্রিয়েট করছে নিজে, এটা সোশ্যালি ইম্পোজড নয়, যেমন জাত ধর্ম এগুলো ইম্পোজড, কিন্তু এই আইডেন্টিটিগুলো সে ক্রিয়েট করছে। বাই ক্রিয়েটিং দোজ আইডেন্টিটিস, তার মধ্যে চেতনার এই পরিবর্তন যে ঘটছে, এইটা তাকে, এই যে উদ্বোধনটা, চেতনার এই যে উদ্বোধন, এটাই হচ্ছে আমার থিয়েটারের ধর্ম। ইট অনলি আস্কড কোয়েশ্চেন। আমি একটা মজার গল্প বলতে পারি, আমার নিজের জীবনেও অনেক মজার গল্প ঘটেছে, কিন্তু আমার মাস্টারমশাইয়ের গল্পটা একটু খুব এই মুহূর্তে একটু অ্যাট্রাকটিভ হবে, কারণ আমি আপনাদেরকে কিছুক্ষণ বোর করবো, কিছুক্ষণ আপনারা আমার কথা আপনি শুনবেন, চলে গেলে আমার কষ্ট হবে। তো আমার মাস্টারমশাইরা একবার ঠিক করলো যে তারা জনগণকে শেখাতে যাবে। শহরে আছে, তারা শহরের মানুষ, তারা গ্রামে যাবে, থিয়েটার করবে। গ্রামে গিয়ে যে থিয়েটারটা করছে, তার লাস্ট সিনটা হচ্ছে একটা গান, এবং সেই গানটায় বলছে যে আমাদের রক্ত ঝরাতে হবে জমিদারের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার জন্য, উই মাস্ট স্পিল আওয়ার ব্লাড। তো হাতে একটা বন্দুক আছে, এখন নাটক শেষ হয়ে গেছে। ভার্জিলিও বলে একজন কৃষক, সে বলে, বাহ, আপনাদের নাটক খুব সুন্দর হয়েছে। আর ভার্জিলিও ওয়াজ ক্রাইং। অর্থাটা ভাবলো যে ও দুর্দান্ত নাটক করেছে, ও দর্শক কাঁদছে। তখন তো ভার্জিলিও বললো, ঠিক আছে, এবার আপনি চলুন, আপনার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, এদের তারপর আমরা অ্যাকশানে যাব।
তখন আর্টিস্টরা বলছে যে খাওয়া দাওয়া খিদে পেয়েছে, এটা ঠিকই, কিন্তু অ্যাকশন মানে বলো ওই যে দেখতে পাচ্ছেন দূরে বাড়িটা, বলে হ্যাঁ দেখতে পাচ্ছি, যে ওইটা আমাদের জমিদারের সবচেয়ে বড় জমিদারের বাড়ি, ও আমাদের অনেক লোকের জমি টমি নিয়ে নিয়েছে, তো খাওয়া দাওয়ার পর চলুন আমরা যাই, গিয়ে ওই মেয়েগুলোকে দরকার হলে থামের সঙ্গে বেঁধে দেবো আর আগুন ধরিয়ে দেবো, আজকে রক্ত ঝরাঝরি হবে, উই মাস্ট স্পিল আওয়ার ব্লাড। তখন আর্টিস্টরা ঘাবড়ে গেছে, আরে বলছে তা না, এগুলো তো প্রপস, এগুলো তো সত্যিকারের রাইফেল না, বলছে রাইফেলস আর ফেক, চাক দেম আউট, ফেক রাইফেলগুলো ছুঁড়ে ফেলে দিন, উই হ্যাভ অরিজিনাল রাইফেলস, অরিজিনাল রাইফেল নিয়ে যাবো। আর্টিস্টরা পড়ে গেছে মহাবিপদে। তখন তারা বলছে না না, আমরা তো আপনাদের শেখাতে এসেছিলাম, তো তোমাদের পাথ, উই ওয়ান্টেড টু শো ইউ দ্য পাথ। বুঝতে পারছেন, এইখান থেকে প্রোপাগ্যান্ডা থিয়েটারের বিপরীতে উনি যে থিয়েটারটা তৈরি করলেন, সেই থিয়েটারটা হচ্ছে নো প্রোপাগ্যান্ডা, উই আর নট গোয়িং টু গিভ ইউ এনি আনসার, কিন্তু বাট উই মাস্ট ক্রিয়েট দ্য পাথ থ্রু আ কালেকটিভ অ্যাকশন। এখন এই যে কালেকটিভ অ্যাকশনটা হয়, এর মধ্যে আমি আর একটুখানি বলে আমার থিয়েটার চ্যাপ্টারটা শেষ করব। ধরুন একজন হাজব্যান্ড তার ওয়াইফকে মারছে, এটা আপনি দেখাচ্ছেন, এই দেখানোর মধ্যে দিয়ে আপনি কিন্তু কিছু নতুন করছেন না, কারণ তারা এই রিয়ালিটিটার মধ্যে থাকে, আপনি কিছু নতুন দেখাচ্ছেন না। কিন্তু এই যে ডিসকভারিং আননোন ইন্টু দ্য নোন, রবীন্দ্রনাথ বলছেন জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময়, ও আই ডিডন্ট নো দিস। এই যে বিস্ময়টা, এটা বিস্ময় রহস্য আমাদের ভারতের নাট্যশাস্ত্রে আছে, এই যে বিস্ময়, আমি তো এটা জানতাম না। এইটা বলবার মতন যে সক্রেটিস, আপনারা সক্রেটিসের গল্পও জানেন, তিনি বললেন যে আমি জ্ঞানী কারণ আমি একমাত্র জানি, আমি সব জানি না। এটা কিন্তু আপনি আমাদের উপনিষদেও পাচ্ছেন, আপনি এটা এনে উপনিষদে পাবেন যে সব জানতা মনে করুন, এদিকে সব জানতা মনে করুন। তো সক্রেটিসও মনে করছে আমি সব জানতা নয়, তিনি বললেন যে আমি জ্ঞানী কারণ আমি একমাত্র জানি যে আমি কিছু জানি না। তো এই যে নোয়িং অ্যান্ড নোয়িং নট, বা এই যে জানার মাঝে অজানারে, বা আপনি যখন এটা দিচ্ছেন এটা তার জানা, কিন্তু এর মধ্যে অনেক অজানা আছে। অজানাটা কি? কেন এটা ঘটে, কেন একটা পুরুষ একটা মহিলাকে মারতে পারে, উল্টোটা সাধারণত হয় না। এইখান থেকে কিন্তু ও ডেরাইভ করতে 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 জেনে যাবে যে ও পেট্রিয়ার্কাল ভ্যালু সিস্টেম, পিতৃতান্ত্রিক মূল্যবোধ যা আমার আপব্রিঙ্গিংয়ের সঙ্গে জড়িয়ে গেছে, যা আমি ইন্টারনালাইজ করে ফেলেছি। একজন পুরুষ মনে করতে পারে যে আমি একটা মহিলাকে তুমি কিছু জানো না বলতে পারি, আবার একটা মহিলা ভাবছে যে না, একটা পুরুষ যদি আমার স্বামী যদি আমাকে বলে তুমি কিছু জানো না, তাতে আমার কিছু মনে করা উচিত নয়। কারণ দুজনেরই আপব্রিঙ্গিং এটা, দুজনেই এটাকে ইন্টারনালাইজ করে ফেলেছে, দুজনেই এই পেট্রিয়ার্কাল মাইন্ডসেট, এই কনস্ট্রাকশন নিয়ে বসে আছে। এই কনস্ট্রাকশনটাকে ভেঙে দেওয়ার জন্য আমি এই নাটকটা করব। আমি কিন্তু নাটকটা শুধু দেখানোর জন্য করব। ফলে এই যে কোয়েশ্চেনিং, কালচার অফ কোয়েশ্চেনিং, কালচার অফ আর্গুমেন্ট, এটা আমাদের ভেরি মাচ উপনিষদ। এটা আমাদের কেবল বিদেশ থেকে শিখতে হয়নি। অমর্ত্য সেন তর্কপ্রিয় ভারতীয় লিখেছেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। তর্ক শুধু নয়, আমাদের উপনিষদে আপনি দেখবেন যে কোথাও কোথাও পরিপ্রশ্নর কথাটা বলা আছে, অর্থাৎ ইউ মাস্ট কোয়েশ্চেন, শিক্ষককে কোয়েশ্চেন করতেই হবে। আপনি তো দেখছেন নচিকেতা যখন কোয়েশ্চেন করছে, যুধিষ্ঠির নেউস কোয়েশ্চেন করছে, ভৃগু ভরদ্বাজ কোয়েশ্চেন করছে, ডিফিকাল্ট কোয়েশ্চেন। কিন্তু তাদের ইন্টেনশনটা এটা নয় যে আমিও জিতব, আই মাস্ট উইন। এইখানেই প্রবলেমটা হয়ে যায়। যে তর্ক, যে প্রশ্নের কালচার আমাদেরকে উপনিষদ শিখিয়েছেন, সেটা কিন্তু জেতার জন্য নয়, এটা বোঝার জন্য। যা জানি তাকে বোঝার জন্য, জানার মাঝে অজানার। এই জন্য
অর্থাৎ এই তর্কে যেহেতু কেউ জিতছে না, কেউ হারছে না, ফলে এই তর্ক একটা কনভার্জেন্স ক্রিয়েট করছে, আমাদেরকে অ্যালিয়েনেট করছে না পরস্পরের মধ্যে। না তুমি মার্কসিস্ট, আমি গান্ধীয়ান। কৃষ্ণমূর্তি অ্যানি বেসান্তের মধ্যে তো সেই বিচ্ছেদ হয়নি। তখন 29-এ উনি হঠাৎ বলে বসলেন যে গুরুর দরকার নেই, পৃথিবীতে পাথলেস ল্যান্ড। অ্যানি বেসান্তের সঙ্গে গান্ধীর কনফ্লিক্ট হয়েছে, আপনারা জানেন, খিলাফতকে ঘিরে অ্যান্ড পোস্ট খিলাফত গান্ধী উইথড্র করবার মালাবারের ঘটনা নিয়ে হয়েছে, কিন্তু সম্পর্ক নষ্ট হয়নি। দে মেনটেন দিস ইন্ডিয়ান ট্রেড, যে আমার বিপরীত হলে, এইটাই হচ্ছে প্লুরালিটি। রামকৃষ্ণ যতমত ততপথ, দিস ইজ প্লুরালিটি। এই প্লুরালিটি আমাদের ট্র্যাডিশনের মধ্যে রয়েছে, এটা আমাদের ওয়েস্ট থেকে শিখতে হবে। এই যে বহুত্ববাদী চিন্তাভাবনা, যে তুমি আমি আলাদা হতে পারি, মতে পথে ডিফারেন্স হতে পারে, বাট উই আর স্টিল ওয়ান, এই যে সেটা আমাদেরকে কনভার্জ করে দেয়, কনভার্জেন্সটা হয়। তো এইটা হচ্ছে ইন শর্ট আমার থিয়েটার। এবং সেই সঙ্গে আপনারা কৃষ্ণমূর্তিকে দেখেছেন, বলছেন উনি অবজারভার অবজার্ভড এক, তাই তো? আমার না মাঝে মাঝে কোথাও কোথাও, মানে আমি যখন থিয়েটারটা করি তখন আমি বলি থিয়েটার অ্যাজ ইয়োগা, এটা একটা যোগ। কারণ আমি যখন দর্শকদের সঙ্গে কথা বলছি, তর্ক করছি, তখন আমি যোগে আছি। এটাও একটা এক্সারসাইজ অফ ইয়োগা। ইয়োগা তো শুধু এক্সারসাইজ নয়। তো অনেক সময় দেখেছি যে একটা ক্ষেতমজুর, অ্যাগ্রিকালচারাল ওয়ার্কার, আপনারা জানেন আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের পলিটিক্স কোনো দিন অ্যাড্রেস করেনি। যারা ট্রেড ইউনিয়ন করেছে তারা কখনো যে পেট্রিয়ার্কিটা অ্যাড্রেস করতে হবে, কাস্ট কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করতে হবে, তাকে তো আমরা অনেক সময় অ্যাড্রেস করিনি, কারণ কাস্ট আর কাস্টের মধ্যে আমরা একটা ডিফারেন্স দেখেছি। এটা নিয়ে আমি আজকে খুব একটা ডিটেলে যাব না, কিন্তু কাস্ট নিয়ে বলতে হবে। এখন রিয়েলাইজ করছি রিলিজিওসিটি নিয়ে বলতে হবে। এসব কথাগুলো আমরা ওয়েজ বাড়িয়ে দিলেই হলো। আপনি দেখবেন যে 1000 লোক লড়াই করছে, প্রত্যেকে ভাবছে আমার ওয়েজটা বাড়বে। তো ইন অ্যাপিয়ারেন্স ইট ইজ আ কালেকটিভ, অ্যাকচুয়ালি সেলফ ইন্টারেস্ট। এটার বাইরে ট্রেড ইউনিয়নিজম সেভাবে কাজ করে না। তো আমার থিয়েটারে যখন আমি থিয়েটার করতে যাই, তখন দেখি অনেক সময় যে একজন ক্ষেতমজুর যে বাইরে শোষিত, যখন মাইগ্রেট করে চেন্নাই কেরালাতে যায়, শোষিত হয়, পরে যখন আসছে সে তার বউকে মারছে, পরে সে শোষক, তার মধ্যে এই দ্বৈত সত্তা কাজ করছে। কখনো কখনো নাটক এই জন্যই ধর্ম, যে নাটক তাকে দেখিয়ে দেয়, শোনো হে, তোমার মধ্যেও কিন্তু একটা শোষক আছে। তুমি হয়তো কারখানার গিয়ে শোষকের বিরুদ্ধে মোকাবিলা করছো, বাট ইউ অলসো হ্যাভ অ্যান অপারেশন ইন ইউ। এই যে অপারেশনটা, সে দেখছে, আরে অন স্টেজ একটা লোক একটা বউকে মারছে, ইটস মি অন দ্য স্টেজ, এ তো আমি প্রতিদিন আমার বউকে করি। এইটা যখন তার মনে হচ্ছে, তার মানে সে তখন হি ইজ দ্য স্পেকটেটর অফ হিজ ওন অ্যাক্টর, তাই না? হি ইজ দ্য স্পেকটেটর অফ হিজ ওন অ্যাক্টর। আমি রিয়েল লাইফে কীভাবে অ্যাক্ট করি সেটা আমি স্পেকটেটর হিসেবে দেখছি। তো যেহেতু স্পেকটেটর এবং অ্যাক্টর একই সত্তার মধ্যে এসে যাচ্ছে, তার মানে আপনি বুঝতে পারছেন অবজারভার আর অবজার্ভড এক হয়ে গেছে। আমি আমাকে দেখছি, ভেরি মাচ ইন্ডিয়ান আইডিয়া, যেটা নাটকের ধর্ম। আমি আমাকে দেখছি, আই এম দ্য অবজারভার, আই এম অবজার্ভড। এই থিয়েটারের ভাষায় বলি, আমি সবসময় আমার পিছনে দুজন থিয়েটারের ছাত্র, ঠিক বলা যায় না, তবু ছাত্রই বলবো, দুজন বসে আছে। আমি ওদেরকে অনেক সময় বলি, বিফোর মেকিং থিয়েটার বি থিয়েটার, উই আর থিয়েটার। আমার মাস্টারসাহেব বলতেন উই আর থিয়েটার মানে কি? যখন আমি নিজেকে দেখছি দর্শক হিসেবে, আমি দর্শক, আমি অভিনেতা। থিয়েটার কী দিয়ে তৈরি হয়? দর্শক আর অভিনেতা মিলে থিয়েটার হয়। তাহলে যখন আমি দর্শক, আমি অভিনেতা, তখন আই অ্যাম থিয়েটার, উই আর থিয়েটার অ্যান্ড উই মেক থিয়েটার। ঠিক আছে? এইটাই হচ্ছে আমার থিয়েটারের সঙ্গে ধর্ম। এবং আমি রাজনীতির কথাটাও আপনাকে কিছুটা বললাম, যে কেসি ভট্টাচার্যের কথাটা বলে এবার আসছি আপনার একটু
ডিকলোনাইজ করছি আমাদের যে ধারণা জাতপাত নিয়ে, সেটাকে আমরা করার চেষ্টা করছি। তাই গো হেড, আপনাদের এনার্জি আছে তো নাকি? হ্যাঁ, ভালো লাগছে সবার? দেখুন, প্রথম যে একটু বোরিং কোয়েশ্চেনটা বলছি, যে আমি আপনাদের এটা বলেছি যে কৃষ্ণমূর্তি যে পাথলেস ল্যান্ডের কথা বলেছেন, তার সঙ্গে আমরা নেগোশিয়েট করতে পারছি, এবং নেগোশিয়েট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উপনিষদ আমাদের প্রশ্ন করতে শিখিয়েছে। এটা আমি বারবার বলছি, শ্রীরামকৃষ্ণ তিনি বহুত্বকে গ্রহণ করতে শিখিয়েছেন, তত মত তত পথ। রবীন্দ্রনাথ তার পথ চলাকেই আনন্দ বলেছেন। রবীন্দ্রনাথ তার উপনিষদের মধ্যে সৃষ্টি, পথ চলা, সৃষ্টির আনন্দকেও তিনি ধর্মের একটা উপনিষদের একটা অংশ মনে করেছেন। যদিও কখনো কখনো সুন্দর বলেছেন, আমার খেলা যখন ছিল তোমার শোনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না। আমি কবিতাটা আসবো, একটু লেখা আছে। সখা, কৃষ্ণ মানে পৃথিবী, কৃষ্ণর প্রথম নাম পৃথিবী, কিন্তু কৃষ্ণ আবার সখা। অর্জুনের সঙ্গে এমনভাবে মেলামেশা করে, মেলামেশা দেখলে আজকালকার ইউরোপিয়ানরা অন্য কথা বলবে, খুব আছে। ও, অর্জুন তো জানে না যে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের ফিলসফি ইজ ভেরি ডেমোক্রেটিক, এবং আপনি ভগবদ্গীতা দেখবেন, আমি উপনিষদ করছি, গীতা তো উপনিষদেরই একটা ভার্সন। ভগবদ্গীতাতে আপনি দেখছেন কৃষ্ণ কিন্তু কখনো বলছে না গো দিস ওয়ে, কখনো বলছেন না। বহু অকেশন, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আমি অনেক গল্প বলতে হয়, মহাভারত গল্প দারুণ। কৃষ্ণ কিন্তু অর্জুনকে বলছেন যে গভীরের থেকেও গভীর জ্ঞানটা আমি তোমাকে দিলাম, অতি গুচ্ছ জ্ঞান, গুচ্ছ থেকে গুচ্ছ জ্ঞান আমি তোমাকে দিলাম, এবার তুমি বিচার করো। এখানে কিন্তু কৃষ্ণ আর বলছেন না এটা করো, নো। আপনি মহাভারতে কোথাও দেখাতে পারবেন না, কোথাও দেখাতে পারবেন না যে কৃষ্ণ বলছে ইউ মাস্ট ডু দিস, এক্সেপ্ট এ কাপল অফ অকেশন, যেখানে আপনি দেখছেন যে অর্জুন যুধিষ্ঠিরকে মারতে যাচ্ছে তার গান্ডীবকে অপমান করেছে বলে। তখন কৃষ্ণ একটা অত্যন্ত সুন্দর গল্প বলে তার লজিকটা দিচ্ছেন। সেই কৌশিকী বসে আছে, দাঁড়িয়ে আছে, এমন সময় একটা ডাকাত এসছে, এসে বলছে, একটা লোক এসে বলছে পিছনে আমার ডাকাতরা খুব ফলো করছে, আমি এই পথে যাচ্ছি, তুমি যেন বলে দিও না। তিনি তো সত্যের পূজারী, তিনি বলছেন যে যেই কিছুক্ষণ পরে ডাকাতরা এসছে, এসে বলছেন যে আচ্ছা এইমাত্র একটা লোক এসেছিলো, কোন দিকে গেল? তখন বললো ওই দিকে গেল, সত্যি কথাটা বলে দিয়েছে। আচ্ছা, ডাকাতরা গিয়ে সেই লোকটাকে মেরে দিল। তাহলে সে ভাবলো সত্যি কথা বলে আমি স্বর্গে যাব, কিন্তু শ্রীকৃষ্ণ সেই লজিকটা, মানে একটু সংস্কৃত শ্লোকটক বলে একটু ভালো লাগে, শ্রীকৃষ্ণ তাকে সুন্দর বোঝাচ্ছেন যে তাহলে তুমি বলো ওকে ঠিক করলো সত্যপথে থেকে, সত্যি কথা বলেছিল, ও কি স্বর্গপ্রাপ্তি হয়েছে? হয়নি। তাহলে সত্যি কথা বলছি, অত সত্যি কথা বললেই ধর্ম, আবার সত্যি কথা বললাম বলে আমার অধর্ম হয়ে গেল, এই যে কমপ্লেক্সিটিস আপনাকে কিন্তু শান্তি দেবে না। মহাভারত আপনাকে কোনো মেন্টাল পিস প্রোভাইড করবে না, মহাভারত আপনাকে ডিস্টার্ব করবে। দ্যাট ইজ হোয়াট উই ডু ইন আওয়ার থিয়েটার। আমরা অডিয়েন্সকে ডিস্টার্ব করি, এ বাড়ি যাবে চিন্তা করতে করতে, হলো না, চেষ্টা করছিলাম, হচ্ছে না, দিস দ্য ওয়ে। এটা মহাভারতের শিক্ষা। মহাভারত এত সুন্দর করে এই ভিন্ন স্বরগুলোকে এনেছে। তো সেই অর্থে রামকৃষ্ণ বৌদ্ধকে গ্রহণ করতে শিখেছেন, রবীন্দ্রনাথ চলার আনন্দকে সত্যের অংশ করেছেন। আমি পারলে একটু এটা সাবস্টেন্সিয়েট করব। আর শ্রী অরবিন্দ চেতনার বিবর্তনকে সত্যের যাত্রা বলেছেন। আমি যেটা বলি চেঞ্জ ইন আইডেন্টিটিস, যেটা আমি এক্ষুনি বলছিলাম। এবং কৃষ্ণমূর্তি আমাদের সতর্ক করেছেন, কোনো মত, কোনো পথ, কোনো গুরুকেই যেন আমরা সত্যের বিকল্প না বলে।
উপনিষদ কিন্তু আপনাকে পাথলেসও বলছে, ট্রুথ ইজ আ পাথলেস ল্যান্ড, এটা উপনিষদও বলছে। পথ নাই, আবার পথ আছে। আরে অদ্ভুত অপোজিশন, কমপ্লেক্সিটিস। পথ নাই অথচ পথ আছে। তো এই যে গুরুগিরির বিরুদ্ধে যে জেহাদ, সেটাও কিন্তু আমাদের ধর্মে আপনি দেখতে পাবেন যে গুরুগিরি করতে বারণ করা হচ্ছে। আপনি আমার গুরুদেব তিনি বলেছেন যে গুরুগিরি বেশ্যগিরি, গুরুগিরি এই এক্সটেন্ডে তিনি গেছেন যে গুরু আমি নইরে কারো, গুরু আমার তোরা, এই বিশ্ব পাঠশালাতে আমি শিখব, মানে তোদের কাছে পড়ার। আমি পুরো লাইনটা আমি ভুলে যাচ্ছি, মানে আমি শিখতে চাই, ফ্রেন্ডিয়ান, আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ। গুরুগিরি করতে চাই না। শ্রীরামকৃষ্ণ কিন্তু গুরুগিরি করতে চান না। শ্রীরামকৃষ্ণ গুরুগিরি করতে চাননি। এই যে 12 জনকে আপনারা দেখেন 24 ডিসেম্বর স্বামী প্রেমানন্দর বাড়িতে, বাবুরাম মহারাজের বাড়িতে আটপুরে গিয়ে ওরা ডিসাইড করলো আমরা সব সন্ন্যাসী হব, এ তো শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পর। আমি তাকে ঠাকুর বলি অবশ্য। তিনি চলে যাওয়ার পর এরা সন্ন্যাসের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু তিনি কিন্তু বেঁচে থাকতে কোনো গুরুগিরি করেননি, এবং তিনি কোনো টাকা পয়সাও কারোর থেকে টাচ করেননি। এটা একটা বড় ব্যাপার। অন্যের ধনে লোভ করো না। মারোয়ারি টাকা দিতে এসছে 10,000 টাকা, এর ইন্টারেস্টে তোমার চলে যাবে, আমি এটা এফডি করে দিচ্ছি, এর ইন্টারেস্টে তোমার চলে যাবে। বলবে তাহলে কাল থেকে আর তুমি এসো না, স্ট্রেট, তাহলে কাল থেকে তুমি আর এসো। এইরকম অদ্বৈত বুদ্ধি আপনি দেখতে পাবেন এই স্কুলটায় আছে। আমি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউশনকে বলছি না, ইনস্টিটিউশন আমার সত্যি কোনো সম্পর্ক নেই, এবং ইনস্টিটিউশন সম্পর্কে আমার অনেক বক্তব্য আছে। আমি দীক্ষিতও নয়, আমি ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত নই। কিন্তু আপনি দেখুন সারদা মার কাছে সেইকালীন, তখন যাদেরকে প্রস্টিটিউট বলা হতো, এখন সেক্স ওয়ার্কার বলা হয়, তারা যখন আসছেন তখন বলরাম বসুর স্ত্রী, সুরেন মিত্তিরের স্ত্রী, তারা বলছেন যে না আর মার কাছে আসা যাবে না, এইসব লোকেরা আসছে। তখন সারদামা বলছেন তোমাদের দরকার হলে তোমরা এসো না, কিন্তু এরা আসবে। বুঝতেই পারছেন, আমি শরতেরও মা, আমি আমজাদেরও মা। শরৎ হচ্ছে শরৎ মহারাজ, জিবিএস কলেজের ছেলে, তিনি রামকৃষ্ণের সঙ্গে এসেছিলেন, রামকৃষ্ণপতি। এই শরৎ মহারাজও শরতেরও মা, আমজাদেরও মা। ক্লিয়ার? অদ্বৈত, এই অদ্বৈত বোধটা তারা যাপন করেছেন। বিবেকানন্দ স্টেশনে একটা ভাঙ্গির সঙ্গে তামাক খাচ্ছেন, উনি যাপন করছেন। যেটাই আমি বলছি ধর্ম ইজ এ ওয়ে অফ লাইফ, ওরা যাপন করছে। তো এই যে ধর্মটা, এই ধর্ম হচ্ছে যাপনের ধর্ম। এখানে কিন্তু আপনাকে উপনিষদ হেল্প করছে। দেখুন কেন উপনিষদ বলছে যে মনে করে সে জেনে ফেলেছে, সে জানে না। আপনি তো জানেন যে জীবনে বিস্মিত হয়নি, উপনিষদ বলছে যে জীবনে বিস্মিত হয়নি সে বাঁচেনি, সে বাঁচেইনি। যে মনে করতে পারে আরে জানতাম না, এটা যে বলতে পারছে না, সে বাঁচছে না, ইজ নট এ লিভিং বিইং। উপনিষদ তাই বলছে। তাহলে বাঁচতে গেলে আপনাকে বিস্মিত হতে হবে, বাঁচতে গেলে আপনাকে জানতে হবে। হ্যাঁ, তো সেইটা উপনিষদ কিন্তু বলছে। আমি অনেক কিছু বাদ দিয়ে যাচ্ছি কারণ একটু দেরি হয়ে যাচ্ছে বলে। তো যাই হোক, তো এই যে কঠোপনিষদে বলা হয়েছে আত্মা, এই আত্মা শাস্ত্র পড়ে বুদ্ধির জোরে লাভ করা যায় না। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে উপনিষদ কিন্তু এটা বলছেও যে এই আত্মা অনেক শাস্ত্র পড়ে বা বুদ্ধির জোরে লাভ করা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন অনেক পুঁথি পড়েছ, শুষ্ক পাণ্ডিত্য আমি পছন্দ করি না। অনেক পুঁথি পড়ে কিন্তু, যেমন আমরা ধরুন তত্ত্বমসি, দ্যাট বা সোহম, দ্যাট দ্য ওয়ার্ড, আমি এটা জানি, কিন্তু আমি কি বুঝি? বুঝি না। এর মানেটা আমি থিওরিটিক্যালি আপনাকে বলছি, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই যে জার্নি ফ্রম নোয়িং টু আন্ডারস্ট্যান্ডিং, ফ্রম বিইং টু বিকামিং, এইটা হচ্ছে উপনিষদ বলছে যে তুমি উপলব্ধি করো, প্রত্যক্ষ করো। বিবেকানন্দ আরও বলছেন প্রত্যক্ষ করো, প্রত্যক্ষ করে তুমি গ্রহণ করো যে অ্যাকচুয়ালি কোনটা সত্য। আচ্ছা, আমি এখানে দেখুন
ভরদ্বাজ বলছে মানুষ যখন মারা যায় তখন আমি দেখি দেহটি পড়ে থাকে, শ্বাস বন্ধ হয়, উষ্ণতা চলে যায়, কিন্তু কোথাও তো আত্মাকে বেরিয়ে যেতে দেখা যায় না। তাহলে আত্মার বলে যা বলা হয় সেটি কোথায়? দেখুন, ভরদ্বাজ কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতাটা চাইছে। উনি তো বলছেন বেরোয় না, এটা কিন্তু রুশো ভল্টেয়ারও বলছে যে আমি একটা পোস্টমর্টম করে ডাইসেক্ট করে একটা মানুষকে কোথাও দেখতে পাই না। তো এগুর উত্তরটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এগুর উত্তরটা হচ্ছে যা চোখে দেখা যায় না তার মানে সেটা এক্সিস্ট করে না, এটা কিন্তু ঠিক না। এটা আমি একটু কোয়ান্টাম ফিজিক্স ঘাঁটতে ঘাঁটতে, যেহেতু আমার একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, ঘাঁটতে ঘাঁটতে আমি কিন্তু বুঝতে পারি এই জিনিসটা যে যা কিছু আমি জানি না সেটা এক্সিস্ট করে না, এটার কিন্তু কোনো মানে নেই। কারণ এমন কিছু কিছু জিনিস আমি জানতাম না, এখন জানছি, জেনে আমি বুঝতে পারছি আরে কী করে সম্ভব, তার মানে আরও কিছু অজানা আছে। তো এগুলো যে উদাহরণটা দিচ্ছে ভেরি ইন্টারেস্টিং। বলছে কাঠের ভেতরে আগুন আছে, তুমি কি দেখতে পাও? কাঠে কাঠে ঘর্ষণ হলে তখন দেখা যায় আগুন। কাঠের ভেতরে আগুন আছে, ওটা দেখা যাচ্ছে না বলে কি কাঠে আগুন আছে এই কথাটা মিথ্যে? আপনারা অনেকেই জানেন যে আমাদের তৈত্তরীয় উপনিষদে যে পঞ্চকোষী বিচার আছে, আপনারা নিশ্চয়ই জানেন। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। আনন্দময় কোষ, এই আনন্দময় কোষকে কেউ বলতে পারে পরমাত্মা, কেউ বলতে পারে চৈতন্য ইত্যাদি। কিন্তু আমাদের এই পঞ্চকোষী বিচারে এইটা হচ্ছে অন্নময় কোষ। আই এম নট দ্য বডি, আই এম নট দ্য মাইন্ড, আই এম নট ইভেন দ্য লাইফ, প্রাণ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আলু পটলগুলো ফুটছে উনুনে, টকবক টকবক করে ফুটছে, যে উনুনটা সরিয়ে নেবে আত্মস্থির। এমনি এই যে অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, এগুলো সব যে অপারেট করছে তলায় পরমাত্মা চৈতন্য। এই চৈতন্য যখনই সরে যাবে এগুলো সব নন ফাংশনিং হয়ে যাবে। তো এই পঞ্চকোষী বিচারটা তৈত্তরীয় উপনিষদ আছে, এখানে মহাভারতেও ভৃগু বলছেন যে কাঠের ভিতরে আগুন থাকে কিন্তু বাইরে থেকে দেখা যায় না, ঘর্ষণ করলে আগুন প্রকাশিত হয়। তাহলে প্রাণে কি আত্মা? বড়দা যাওয়ার প্রশ্ন করছে। মানুষ শ্বাসের জন্য বেঁচে থাকে, শ্বাস বন্ধ হলে মৃত্যু। তাহলে আত্মা বলে আলাদা কিছু কল্পনা করার দরকার আছে কি? ভৃগুর উত্তর বলছেন না, প্রাণ ও আত্মা এক নয়। এই পঞ্চকোষীতেই যাচ্ছে, প্রাণ ও আত্মা এক নয়, রাজা আর তার সৈন্য এক নয়। তাহলে আত্মাকে জানা যায় কিভাবে? তখন ভৃগু বলছেন যে আত্মাকে দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। এইবারে ভরদ্বাজ একটা প্রশ্ন করছে যেটার সঙ্গে চার্বাক দর্শনের অনেক মিল আছে। ভরদ্বাজ বলছেন যদি আগুন নিভে যায় তো আর ফিরে আসে না, শরীর নষ্ট হয়ে যায়, তবে মানুষ আবার জন্মায় কীভাবে? ভরদ্বাজ কিন্তু ছাড়ছে না। এবং একটা লক্ষ্য করে দেখুন, ভরদ্বাজ ছাড়ছে না বলে ভৃগু যে রেগে যাচ্ছে তাও কিন্তু নয়। অদ্ভুত। সক্রেটিস দেখলো যে জ্ঞানীদের যখনই গিয়ে প্রশ্ন করছি যে জায়গাতে তাহলে এটা কেন হয়, তাহলে এটা কেন হয়, কোয়েশ্চেনটা করে যাচ্ছি, ওই নি কেপ্ট কোয়েশ্চেনিং, একটা পয়েন্টে গেলে জ্ঞানীগুলো সব রেগে যাচ্ছে। তখনই সক্রেটিস রিয়েলাইজেশন হলো, অনেক জ্ঞানী মানুষের সঙ্গে কথা বলতে বলতে রিয়েলাইজেশন হলো যে তারা আমিই জ্ঞানী, কারণ আমি একমাত্র জানি যে আমি কিছু জানি। তো যাই হোক, ভরদ্বাজকে চার্বাকের মতন প্রশ্ন করছে। যদি ভরদ্বাজ কিন্তু উত্তরে বললেন আগুন নিভে যায় না, অবস্থার পরিবর্তন হয়, চেঞ্জ অফ স্টেট, অবস্থার পরিবর্তন হয়। এবং উপনিষদে একটা খুব সুন্দর উপমা আছে, দেহ হচ্ছে রথ, রথটা এটা রথ, ইন্দ্রিয় আপনাকে চালাচ্ছে, ছটা ঘোড়া এই যে দেখেন, মন হচ্ছে লাগাম, বুদ্ধি হচ্ছে সারথি, আত্মা হচ্ছে রথের আরোহী। এই যে আত্মা নিয়ে ভৃগুর সঙ্গে ভরদ্বাজের যে ডিবেটটা হচ্ছে, এই ডিবেটে কিন্তু প্রথমত এরা পরস্পরকে কেউ
বিরক্ত হচ্ছে না। দ্বিতীয়ত, যুক্তির সঙ্গে যুক্তি আসছে। যখন উনি বলছেন চোখে দেখা যায় না, সেটা খুব সুন্দর যুক্তিতে ভরদ্বাজ কেটে দিচ্ছেন। এবং এটাও বলছেন যে পঞ্চকোষের যে শেষ কোষটা, সেইটাই হচ্ছে আসল আত্মা। সিমিলারলি ভিখু ভরদ্বাজের মধ্যে আমি আরেকবার আসছি, সকলেরই কাম ক্রোধ ক্ষুধা ঘাম রক্ত মাংস অস্থি মল মূত্র একই রকম। যদি তাই হয় তবে জন্মগত বর্ণভেদ কীভাবে সম্ভব? আমি বলছি না যে প্রত্যেকটা আপনাকে বিশ্বাস করতে হবে, বাট মাই পয়েন্ট ইজ যে এটা নিয়ে কিন্তু আর্গুমেন্ট হয়েছে, এটা নিয়ে কিন্তু তর্ক আছে আমাদের, মানতে পারেন নাও পারেন, কিন্তু বলছে বর্ণসমূহের মধ্যে স্বভাবগত কোনো মৌলিক ভেদ নেই। ভিখুর উত্তর, ভিখু ঋষি, এই জগৎ ব্রহ্মময়। আপনারা প্রার্থনা সঙ্গীতে বললেন প্রথমে সকলেই ব্রাহ্মণ রূপে সৃষ্টি হয়েছিল, পরে কর্মের দ্বারা বর্ণে বিভক্ত হয়েছে। অর্থাৎ ভৃগুর লজিক হচ্ছে কর্ম বর্ণ বিভাজন করেছে, পরে যেটা জাত হয়েছে আর কি, কর্মের দ্বারা বর্ণ। তো আমি আর খুব একটা ডিটেলে যাচ্ছি না। কর্মের তাহলে প্রকৃত ব্রাহ্মণকে, ভৃগুর বক্তব্য হচ্ছে যার মধ্যে সত্য দম তপস্যা দয়া এবং জ্ঞান আছে তিনিই ব্রাহ্মণ, জন্মমাত্রে কেউ ব্রাহ্মণ হয় না। বজ্রসূচি উপনিষদের কথা আমি আর খুব একটা ডিটেল বলছি না, কারণ দেরি হয়ে যাচ্ছে। সেখানেও কিন্তু আপনি একই দৃষ্টিভঙ্গি দেখবেন, এবং ভগবদ্গীতার 4th অধ্যায়ে 13 নম্বর শ্লোকে আপনি পাবেন যে যার মধ্যে সত্য দম তপস্যা দয়া এবং জ্ঞান আছে তিনিই ব্রাহ্মণ, জন্মমাত্রে কেউ ব্রাহ্মণ হয় না। তাহলে জন্মমাত্রে কেউ ব্রাহ্মণ হয় না, এটা কিন্তু আমাদের ডায়লগ আছে এটা নিয়ে। এবং আমি আপনাকে খুব ইন্টারেস্টিং বলবো, দেখুন ভীম এখন হয়েছে কি যে অজগর সাপের কবলে পড়েছে, অজগর ধরে নিচ্ছে ভীমকে, বেরোতে পারছে না। তখন যুধিষ্ঠির দেখেছে যে ভাইকে তো এরকম ধরে ফেলেছে অজগর। আসলে অজগর হচ্ছেন অভিশপ্ত রাজা নহুষ, বুঝেছেন? তো নহুষ যুধিষ্ঠিরকে ঠিক একই কোশ্চেন, কে ব্রাহ্মণকে, ব্রাহ্মণকে ফার্স্ট কোয়েশ্চেন। যুধিষ্ঠির বলছেন সত্যং দানং ক্ষমাশীলম, আমি একটাই সংস্কৃত সব পড়ছি, অনৃশংসং তপঘৃণা। অর্থাৎ যার মধ্যে সত্য দান ক্ষমা দয়া তপস্যা শীল ও ইন্দ্রিয় সংযম আছে তিনিই ব্রাহ্মণ। এখানে লক্ষণীয়, তিনি কিন্তু একবারও জন্মের কথা বলছেন না। হলো যুধিষ্ঠির কিন্তু জন্মের কথা বলছে না। এবং এরপর নহুষ কিন্তু আর একটু কঠিন প্রশ্ন করছে। সে বলছে আচ্ছা, যদি এই গুণগুলি কোনো শূদ্রের মধ্যে থাকে তাহলে সে কি ব্রাহ্মণ? তখন যুধিষ্ঠিরের উত্তর হচ্ছে শূদ্রের মধ্যে যদি এই গুণগুলি থাকে তবে তিনি ব্রাহ্মণ, আর জন্মগত ব্রাহ্মণের মধ্যে যদি এই গুণগুলি না থাকে তিনি ব্রাহ্মণ নন। তাহলে ভৃগু বলছেন জন্ম নয় কর্ম, যুধিষ্ঠির বলছেন জন্ম নয় গুণ ও চরিত্র, বজ্রসূচি উপনিষদ বলছে জন্ম নয় ব্রহ্মজ্ঞান। তাহলে জন্মসূত্রে যে ব্রাহ্মণ হওয়ার ব্যাপারটা, এটা তো মহাভারত নাকচ করে দিয়েছে। কিন্তু আমরা কেবল ওই চতুর্গৃহে যে 5 জন নিষাদ ছিল এবং যে বুড়াঙুলটা কেটে দিল একলব্যের, আমরা শুধু ওইটুকুই দেখছি। এগুলো তো আমরা দেখছি না কেন? এগুলো আমাদের সিলেবাসে আসেনি কেন? এগুলো আমাদের ছেলেমেয়েরা জানে না। এইগুলো সিলেবাসে আনলে তো এর গায়ে কোনো ছাপা মেরে দেওয়ার কোনো মানে হয় না। গৈরিকীকরণ অমুক তমুক ইত্যাদি, আমি কোনো পার্টি করি না, বিজেপি নয়। কিন্তু এগুলো তো এসেন্সিয়ালি সুভাষচন্দ্র এই নিয়ে পড়াশোনা করেছেন। সুভাষচন্দ্র যে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র নিয়ে আজকে যেহেতু বলার আমি ওই বিষয়ে বলতে আসিনি, তাই সুভাষচন্দ্রের যে সমাজতন্ত্র এবং ভারতবর্ষের মার্ক্সবাদী আন্দোলনে দামোদর ধর্মানন্দ কোসাম্বী এবং ভূপেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দের ভাই,
এদেরকে যেভাবে অবজ্ঞা করা হয়েছে, এদের পয়েন্টটাকে যেভাবে ইগনোর করা হয়েছে, যেগুলো তাদের ফুটনোটেও দেখতে পাওয়া যায় না এখনকার বামপন্থীদের লেখাটাকাতে, সেইটাও কিন্তু এই উপনিষদিক ভাবনা থেকে এসছে। মানে দে গ্র্যাজুয়েটেড ফ্রম হিয়ার। সাম্বি একজন ম্যাথামেটিশিয়ান, একজন আর্কিওলজিস্টও বলতে পারেন তাকে, তার উপরও তার কাজ আছে, কিন্তু এসেন্সিয়ালি গ্র্যাজুয়েট করছে এখান থেকে। যার ফলে আমি সেখানে খুব একটা যেতে চাইছি না আজকে, আর অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাইলাম যে দুটো গল্প আমি এখানে বলছি, এটাও উপনিষদেরই গল্প। রবীন্দ্রনাথের ব্রাহ্মণ কবিতা আপনারা পড়েছেন, জবালা সত্যকাম। এখানে দেখলেন যে সত্যকাম তাকে যখন জিজ্ঞাসা করছে গৌতম মুনি যে বালক, তুমি যে আমার পাঠশালায় পড়বে, তোমার গোত্র কী? তখন সত্যকাম বলছেন, মুনিবর আমি তো এটা জানি না, আমি মাকে জিজ্ঞাসা করে এসে বলি। এবারে পরের দিন মা জবালাকে জিজ্ঞাসা করেছে, মা আমার গোত্র কী? তখন জবালা বলছেন, তা সেটা তো বলতে পারবো না বাবা, সেই সময় আমাকে অনেকেরই অঙ্কশায়নী হতে হয়েছে, ফলে আমি ঠিক তোমার বাবাকে আমি বলতে পারবো না। জবালাও কিন্তু সত্যি কথা বলল, এর কাছে কিন্তু মিথ্যে কথা বলছে না। এবার ছেলে পরের দিন যখন গৌতম মুনির সঙ্গে দেখা হয়েছে, তখন অন্যেরা সব পড়ছে, ড্রেস পরে ঢুকেছে, সবাই একটু হাসাহাসি করছে। তো গৌতম মুনি জিজ্ঞাসা করলো, কি জেনে এসছো? তখন সত্যকাম বলল যে হ্যাঁ মুনিবর, মা বললেন যে আমার গোত্র বলা যাবে না এই কারণে। তখন গৌতম মুনি বললেন, তুমি ব্রাহ্মণ না, বলো দ্বিজোত্তম, সত্যকুল জাত, তোমার কুল দরকার নেই, তুমি সত্যকুল জাত, দ্বিজোত্তম। দিস ইজ ইন্ডিয়া। আজকে জাতপাতের পলিটিক্স করে লক্ষ লক্ষ কোটি টাকা যে সমস্ত পলিটিক্যাল লিডাররা তৈরি করছে, দে উইল নেভার বি ইন্টারেস্টেড ইন অ্যাবলিশিং দ্য কাস্ট সিস্টেম। ৪৮ থেকে এই 2016-26 এত বছরের মধ্যে আমরা কিন্তু কাস্ট সিস্টেমকে অ্যাবলিশ করার কথা বলিনি। অন্তত কনস্টিটিউশনালি যদি এটা অ্যাবলিশ হতো, তার একটা ইম্প্যাক্ট এত বছরে পড়তো। আমরা বলিনি, কিন্তু মানেনি। না মানলে আর কি, ব্যাপারটা এসে গেল। আম্বেদকর বলেছিলেন, কিন্তু সেই আম্বেদকরের স্বপ্ন সার্থক হয় না। ইতিমধ্যে আমি একটা জাস্ট অমর্ত্য সেনের দাদামশাই একটা জাস্ট কোট বলছি, দেখুন। মহাভারতের প্রখ্যাত প্রাজ্ঞ পুরুষ বিদুর শূদ্রাণীর পুত্র, আপনারা জানেন। বলা হয় ধর্মই বিদুর হয়েছেন, আশ্রম পর্বে আমরা দেখছি। রাজা ধৃতরাষ্ট্র ধর্মোপদেশের জন্য বিদুরের শরণ নিতেন। মহর্ষি বশিষ্ঠ, যিনি রামের গুরু ছিলেন, মহর্ষি বশিষ্ঠ এক গণিকার গর্ভজাত, ব্যাস এক ধীবর কন্যা, আর পরাশর, যার সঙ্গে সত্যবতীর ফলে ব্যাসদেব এলেন, পরাশর এক চণ্ডালিনীর সন্তান। বংশানুক্রমিক জাতিবিন্যাস বহু হিন্দু শাস্ত্রেই স্বীকৃত নয়। বেশি পড়ছি না, মহাভারতের বন পর্বে আছে। তাহলে আপনি দেখছেন যে এই যে আমাদের সভ্যতাটা যেন জাতপাতে বিভক্ত হয়ে আছে, এটা যেন আমাদের ঐতিহ্য, এটা যেন আমাদের সংস্কৃতি, এটা যেন আমাদের ধর্মের অঙ্গ, এই যে ঔপনিবেশিক চশমা, এটা কতটা ভুল দেখিয়ে দিচ্ছে। দেখুন, আমরা যদি এইগুলোকে চর্চা করি, তাহলে তো আমরা বুঝতে পারি যে না, এটার কোনো এক্সিস্টেন্স নেই। এবং যখন আপনি দ্যাট দ্য ওয়ার্ড বলছেন, যখন আপনি তত্ত্বমসি বলছেন, অহম ব্রহ্মাস্মি বলছেন, তখন তো আপনিই ব্রহ্ম। বিবেকানন্দ প্রথমে মানতে চাইছিল না, আমি কী করে ব্রহ্ম হই। তা এই যে আমি ব্রহ্ম, এবং আপনি যদি E=mc² দেখেন, তাহলে আমি আর এই টেবিলটা দুটোকেই আলোর গতিবেগের স্কোয়ারে ছেড়ে দিলে এনার্জি হয়ে যাবে। উই আর অল কনসলিডেটেড এনার্জি, বরফ হয়ে আছে, জল যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। তো এই যে মানে অদ্বৈত, যেটা আমি সে, এই অদ্বৈত তো জাতপাত ধর্ম ইত্যাদি থাকতে পারে না, অ্যাবসলিউটলি ইম্পসিবল। তো এইটা আমি শেষ করার আগে একজন
লিবারেশন থিওলজিস্ট এক ফাদার বলেছিলেন, প্রতিদিন আমি দেখছি হাজার হাজার জিসাস ক্রাইস্ট এই ল্যাটিন আমেরিকাতে মার্ডার্ড হচ্ছে, তখন ব্রাজিলে ডিক্টেটরশিপ চলছে। আর জিসাস কেন বলুন? ওই তো জিসাস। লিবারেশন থিওলজি বলছে, দেখুন একদম আমাদের অহম ব্রহ্মাস্মির কথা বলছি, এবং বলছে যে যারা এই অন্যায় দেখে যারা স্পেকটেটর থাকে, প্যাসিভ স্পেকটেটর থাকে, দে আর অ্যান্টি ক্রিশ্চিয়ানস। তার মানে দেখছেন রাজনীতি, ধর্ম, এই যে আমি বলছিলাম পলিটিক্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এর মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেলে কি সর্বনাশ হয়ে দাঁড়ায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন। একটা লাস্ট কোট আমি আপনাদেরকে বলে আমি শেষ করব। এইখানে দেখুন সুদীপ্ত কবিরাজ বলছেন, আমাদের বুদ্ধিজীবীদের শিক্ষা একান্তই পাশ্চাত্য কেন্দ্রিক। এই যে আমি জাত ধর্ম নিয়ে বললাম, জাত এবং আত্মা নিয়ে বললাম, বলছে সুদীপ্ত কবিরাজ বলছেন, উনি একজন মার্কসিস্ট ইন্টেলেকচুয়াল, আমাদের বুদ্ধিজীবীদের শিক্ষা একান্তই পাশ্চাত্য কেন্দ্রিক। বিশেষ করে আমাদের ভাষা জ্ঞান অত্যন্ত অপরিসর। ভালো করে খেয়াল করবেন, নিজের ভাষা কোনো রকমে লিখে ফেলে আমরা প্রাণপাত করি ইংরেজি লেখা, এবং তার থেকেও বেশি বলা আয়ত্ত করি, ইংরেজি বলা বেশি আয়ত্ত করি। কিন্তু সংস্কৃত এবং ফার্সিতে না জানলে প্রাগাধুনিক চিন্তা জগতের দরজা বন্ধ। আপনি সংস্কৃত ফার্সি না জানলে আপনি আবুল ফজল পড়তে পারছেন না, আপনি আলবেরুনি পড়তে পারছেন না, আবার সংস্কৃত না জানলে আপনি উপন্যাসও পড়তে পারছেন না। আপনার কাছে ইতিহাসের দ্বারটাই বন্ধ করে দিয়ে গেছে। ইউ ক্যানট ইউর ওয়ার্ল্ড অফ হিস্ট্রি। আই ডোন্ট মাইন্ড রিডিং সোভিয়েট রেভলিউশন, আমি তো পড়ি, আমি তো লেনিনকে ভালোবাসবো না। আমি রঙ্গনাথনন্দজি মার্কসিস্টদেরকে বলছি এটা রেলিভেন্স ছিল, রামকৃষ্ণ প্রেসিডেন্ট ছিলেন, মারা গেছেন, কেউ রেখেছেন। আপনি দেখবেন তার পলিটিক্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি, উনি বলছেন যে মার্কসিজমের একটা রেলিভেন্স ছিল। তাদের সেই উদারতা আছে, মুশকিল হচ্ছে আমাদের সেই উদারতাটা নেই। যাই হোক, কিন্তু তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে মার্ক্সবাদী আলোচনা অতীতের দিকে যেতে পারে না। অতীত বলতে কেবল সাম্রাজ্যবাদের ইতিহাসের সীমায় থেমে থাকে। দেখুন, এটা কিন্তু আমি বলছি না, সুদীপ্ত কবিরাজ বলছেন। জানেন, তিনি একজন প্রথিতযশা মার্কসিস্ট ইন্টেলেকচুয়াল, তিনি এই কথাটা বলছেন যে সত্যি সত্যি আমরা অতীতের দিকে তাকাতে পারি না। এবং এইখানে আমি পরবর্তীকালে যদি বলেন, আমি বলবো যে সুদীপ্ত কবিরাজের এই আর্গুমেন্টটা মার্কসিজমকে কীভাবে পড়তে হবে, বা এখন মার্কস প্রবন্ধে উনি যে কথাগুলো বলেছেন সেগুলোর মধ্যে কিন্তু উনি যেভাবে কোসাম্বিকে নিয়ে এসছেন, মার্কস নিজে বুঝতে পেরেছিলেন যে সব জায়গায় সামাজিক বিবর্তনটা একইভাবে হয়নি। এমনকি জার্মানিতেও কিছু কিছু গ্রামে সমাজ ব্যবস্থার বিবর্তন অন্যভাবে হয়েছে। এটা ঠিক ওই ফিউডালিজম, ক্যাপিটালিজম অ্যান্ড দেন সোশ্যালিজম, এই ফরম্যাটে কিন্তু সব জায়গায় ফেলা যাবে না। ভারতবর্ষের ইতিহাসটা কিন্তু খুব কমপ্লেক্স, সেখানে কিন্তু ওইভাবে ঠিক ফিউডালিজম, সামন্ততান্ত্রিক কথাটা কিন্তু অতীতে আসবে না, পরে এসছে, অতীতে আসবে না। তো এই যে মার্ক্সবাদ পড়বার নিয়মের ক্ষেত্রে উনি কোসাম্বিকে এবং ভূপেন্দ্রনাথ দত্তকে খুব গুরুত্ব দিয়েছেন। এখন আমি শেষ করব সবচেয়ে আসল কথাটা দিয়ে। এই যে এতক্ষণ ধরে আমরা কথা বললাম, এই কথাগুলোর প্র্যাকটিক্যালি কোনো মূল্যই নেই যদি না, আপনারা জানেন কুন্তী যখন কৃষ্ণকে প্রণাম করছে, পিসিমা ভাইপোকে প্রণাম করছে, কৃষ্ণ দ্বারকায় ফিরে যাবেন, ভীষ্মের সঙ্গে কথা হয়ে গেছে, ভীষ্ম যুধিষ্ঠিরকে বুঝিয়ে দিয়েছে নৃশংসতা মানে কি, মানে পরের ধনে লোভ করা, অন্যের প্রতি মাৎসর্য প্রদর্শনটাও নৃশংসতা। নৃশংসতা সেই মানতে গেলে, বিশ্বর যে 12টা পয়েন্ট, সেই নৃশংসতা মানতে গেলে এখানে আমরা কেউ নেই যারা নৃশংস নয়, সব কটা নৃশংস আমরা, বুঝতে পারছেন তো? সেই সব ওয়েট হয়ে গেছে। এবার কৃষ্ণ বেরিয়ে যাচ্ছেন, কুন্তী নমস্কার করছেন, বলছেন কষ্ট দুঃখ দিও আমাকে। রবীন্দ্রনাথ বলছেন বহু বাসনায় বঞ্চিত করে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচাও মোরে। রবীন্দ্রনাথ বলছে দুঃখ দাও। গান্ধারীকে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে কী দিবে ধর্ম তব, গান্ধারী বলছেন দুঃখ নেব। কেন দুঃখ? দুঃখ এই জন্যেই যে আমার
মানুষের কষ্ট দেখে, চারিদিকেই সাফারিং পিপল, তাদেরকে দেখে আমার যদি ভালো ঘুম হয়, আমার যদি কষ্ট না হয়, আমার যদি দুঃখ না হয়, তাহলে তো আমি কিসের জন্য ধর্ম করছি, তাই না? তো মানুষকে ভালোবাসলে তো দুঃখ হবেই। অর্থাৎ দুঃখ দাও মানে কি, আরও যেন মানুষকে ভালোবাসতে পারে। এইটা হচ্ছে হিডেন ট্রুথ। তো সেইটাই, আপনি তো বিবেকানন্দকে আপনারা জানেন, তিনি লিখছেন নাচুক তাহাতে শ্যামা, মৃত্যুরে যে করে না ভয়, মৃত্যুরূপা কালী তার কাছে আসে। কখনো তিনি ওইখানে চলে যাচ্ছেন, যেন কোনো ভালোবাসা কিছু নেই। এইখানে দেখুন, ইমোশনাল লোক ছিলেন তো। শোনো বলি মরমের কথা, আপনারা শুনেছেন সখার প্রতি কবিতা? শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনের সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পাড়াবার। আমি রিপিট করছি, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনের সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পাড়াবার। কোন তরি? মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, ডিলিউশন অফ মাইন্ড। এইসব ফিলোসফি হ্যানা ত্যানা, পূজা আর্চা মন্ত্রতন্ত্র হ্যানা ত্যানা, দিজ আর অল ডিলিউশন অফ মাইন্ড, বুদ্ধির বিভ্রম। তাহলে কি? প্রেম প্রেম এই মাত্র ধন, লাভ এই মাত্র ধন। তো এই যে লাভ, আমাকে যদি আপনি বলেন যে কেন আপনি থিয়েটারটা করেন, আমি কিন্তু বলবো যে আমার ভালোবাসা। মানুষের প্রতি ভালোবাসা না থাকলে আপনার কোনো ধর্মকর্মই করতে যাওয়া উচিত নয়। কাজেই এই যে প্রেম, রবীন্দ্রনাথের সখার প্রতি রবীন্দ্রনাথ বলছেন যে খেলা যখন ছিল তোমার সনে। রবীন্দ্রনাথের কবিতাটা বলতে পারছি না বলে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওই কবিতাটাও একটা দুর্দান্ত কবিতা, যেখানে আমি জানতাম না তুমি কে। রবীন্দ্রনাথের এই যে বিস্ময়ে জাগে, বিস্ময়, এটা একটা ধর্মচর্চার ইন্ডিকেটার। আপনি ধর্মচর্চা করছেন কিনা, বিস্ময়। আপনি অজানাকে জানতে চাইছেন কিনা, ধর্মচর্চার একটা ইন্ডিকেটার। আপনার সঙ্গে ভগবানের সম্পর্কটা সখার মতন কিনা, আপনি তাকে সখার মতন দেখছেন কিনা, এটা একটা ধর্মাচরণের ইন্ডিকেটার। আপনি জীবে প্রেম করে এইজন সেবিছে ঈশ্বর। পিপুল হু লাভ গড আর রিলিজিয়াস, পিপুল হু লাভ ম্যান আর গড। আপনি যতক্ষণ না একটা নন ডুয়াল নেচার অফ রিলেশনশিপ তৈরি করতে পারছেন আপনার চারপাশে, সেই যোগ অদ্বৈত, এই অদ্বৈতবোধ যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু ধর্ম আমার একটা ওয়ে অফ লাইফ হচ্ছে না। এই ধর্ম কিন্তু নাস্তিকতাকে স্বীকার করেছে, এই ধর্ম বুদ্ধদেবকে স্বীকার করেছে, অবতার মেনেছে। এই ধর্ম আপনি দেখবেন সাংখ্য এবং পতঞ্জলিতে খুব একটা ডাইরেক্ট কিন্তু ঈশ্বরের কথা বলা হচ্ছে। আর চারবাক দর্শনকেও এখানে ওয়েলকাম করা হয়েছে। অর্থাৎ এই ধর্ম হচ্ছে আসলে নিজেকে জানা, which is the most difficult question, who am I? নিজেকে জানা, ইন্ট্রোস্পেকশন, কৃষ্ণমূর্তি যেটাকে বলছেন অবজারভার অ্যান্ড অবজার্ভড, নিজেকে জানা, সেটা পাথলেস হতে পারে, অ্যান্ড সেটা ক্রিয়েটেড পাথও হতে পারে। এখানে আমি শেষ করছি। আমরা কৃতজ্ঞ, অসাধারণ আমরা বক্তব্য শুনছিলাম।